এবং প্রথমে ঠিক হয়েছিল যে অখণ্ড ভারতই স্বাধীনতা লাভবে, কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে হিন্দু জনগণ সেখানে স্বায়ত্তশাসন লাভ করবে, মানে হিন্দু শাসক হবে বা হিন্দু মুখ্যমন্ত্রী হবে। যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সেখানে মুসলিমরা স্বায়ত্তশাসন লাভ। জিন্নার যে প্রথমে প্ল্যানটা ছিল সেই প্ল্যানে কিন্তু বাংলা ছিল না, এবং এই ডিরেক্ট অ্যাকশন ডেতে জিন্নার পরিষ্কার পরিকল্পনা ছিল হিন্দুদের কোচ করা। তো প্রথমে জিন্না চেয়েছিল অখণ্ড কাশ্মীর, তারপর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, অখণ্ড পাঞ্জাব, সিন্ধু এবং বালুচিস্তান। আচ্ছা, এবং সেই প্রদেশের নামের অধ্যক্ষ নিয়েই পাকিস্তান। এবং সেই মনুমেন্টের যে সভাটা হয়েছিল, যার পরে এই হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়, সেখানে কমিউনিস্ট পার্টির নেতৃত্বরা ছিল এবং জ্যোতি বসু স্বয়ং উপস্থিত ছিল। মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীতে পরিষ্কার লিখছেন, এটা অন্য কারোর ভার্সানে নয়, পরিষ্কার মুজিবুর রহমান নিজের বইতে লিখছেন যে পাকিস্তান আন্দোলনে আমি সক্রিয় সদস্য ছিলাম, এবং বেছে বেছে যেখানে মুসলিম দোকান ছিল সেই দোকানের শাটার নামিয়ে লিখে দেওয়া হয় পাকিস্তান, এবং সেই মুসলিম দোকানদাররা যাতে বাঁচতে পারে, যারা জাতীয়তাবাদী মুসলিম, তারা কিন্তু এতটা আতঙ্কিত হচ্ছে না। তো এবার 500 থেকে 700 জন মোটামুটি হিন্দু যুবকদের একজোট করার পর গোপাল মুখোপাধ্যায় পাল্টা আক্রমণে নামে। গান্ধীজিকে বললেন যে আপনি গোপাল পাঁঠাকে একটু রুখুন, নয়তো আমরা শেষ হয়ে যাব। তো আমি আমার বাবার কাছে ছোটবেলায় শুনেছিলাম যেরকম গোপাল পাঁঠা আছেন, তার পাঁঠার মাংসের দোকান আছে, তিনি হিন্দুদের বাঁচিয়েছিলেন। এইটুকু 3টে বাক্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেটির ইউটিউব চ্যানেল, আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য একটা নতুন পডকাস্ট নিয়ে আবার হাজির হয়েছি। 1946 সালের 16ই আগস্ট, যে দিনটা এখনো হয়তো অনেক মানুষের মধ্যেই একটা আতঙ্কের দিন হিসাবে রয়ে গেছে। আপনাদের বাড়িতে এখনো যদি কোনো বৃদ্ধ বা বৃদ্ধা থেকে থাকেন, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা আজও হয়তো আটকে উঠবে এই দিনটার নাম শুনে। আর সেই দিনটাই ছিল দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে, যেদিন কলকাতার শহীদ মিনার থেকে হোসেন শাহ সুহরাওয়ার্দী আহ্বান জানিয়েছিল দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে অথবা দ্য ক্যালকাটা কিলিং এর। আর সেই দিন সেই যে ভয়াবহতা, সেই ঘটনার, সেটা নিয়ে কথা বলার জন্য আজকে ডক্টর দীপায়ন পালের কাছে এসেছি। নমস্কার দীপায়ন দা। দীপায়ন দার নতুন করে আর আমি কোনো ইন্ট্রোডাকশন দিচ্ছি না, কারণ আমার চ্যানেলে যারা আছেন তারা সবাই এর আগে ওনার ভিডিও দেখেছেন বা ওনার পডকাস্ট দেখেছেন। তো দীপায়ন দা, প্রথমেই বলবো যে একটা নতুন সিনেমা যেটাকে ঘিরে কিন্তু একটা শোরগোল শুরু হয়েছে চারিদিকে, এই সিনেমাটাকে নিয়ে কথা হচ্ছে, যেটা হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস। তো এই বেঙ্গল ফাইলস এখনো পর্যন্ত সিনেমাটার কিছু ট্রেলারই একমাত্র আমরা দেখতে পেয়েছি, এবং যেটা বোঝা যাচ্ছে যে বিখ্যাত গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যার জন্য আজও পশ্চিমবঙ্গ বাংলাদেশে নেই বা সেই সময়কার পাকিস্তানে নেই, বা আমরাও স্বাধীনভাবে গীতা পাঠ করতে পারি, আমরাও স্বাধীনভাবে গীতা পাঠ বা সরস্বতী পুজো বা যে যার ইচ্ছা সেটাকে পালন করতে পারি। তো এটা নিয়ে একটা মানে বাকবিতণ্ডা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে বলো বা সাধারণ মানুষের মধ্যে। তো একটু ইতিহাসের প্রেক্ষাপটটা জানবো, যে সেই যে ডাইরেক্ট অ্যাকশন ডে বা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, সেটা হয়তো আজকের দিনে যারা নতুন প্রজন্ম তারা অনেকেই জানেন না, বা হয়তো ভাবে যে এটা হয়তো এরকম কিছু হয়নি বা এটা একটা ইতিহাসের কল্পনা, পুরোটাই প্রোপাগান্ডা অনেকে ভাবে। তো তুমি একটুখানি ইতিহাসের প্রেক্ষাপটটা আমাদেরকে বলো, যে সেই দিনটা কেন হয়েছিল, বা সেদিন কেন মুসলিম লীগ এই ডাক দিয়েছিল, বা এবং তার ভয়াবহতা, এটা নিয়ে যদি আমাদেরকে একটুখানি বলো। আমি একদম সংক্ষেপে বলছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যক্ষভাবে বিজয়ী না হলেও তার যে আজাদ হিন্দ ফৌজের ঐতিহাসিক সংগ্রাম, তার ফলে ব্রিটিশরা শঙ্কিত হয়ে আইএনএর 3 ধর্মের 3 অফিসারকে লালকেল্লায় নিয়ে এসেছে ট্রায়াল, যেটা আইএনএ ট্রায়াল নামে পরিচিত। ট্রায়ালটা যখন চলছে সেই সময়ে কিন্তু একেবারে বলা যেতে পারে স্ফুলিঙ্গ থেকে দাবানলের সঞ্চার হয়। সমগ্র দেশের মানুষ তখনই জানতে পারে, মানে আমি ব্রিটিশদের পার্সপেক্টিভ থেকে বলছি যে ব্রিটিশরা চূড়ান্ত বোকামি করেছিল, কারণ আইএনএ ট্রায়ালের আগে অবধি তারা সেন্সারশিপের মাধ্যমে আজাদ হিন্দ ফৌজের এই যে ঐতিহাসিক সংগ্রামটা অনেকটাই ঢেকে রাখতে পেরেছিল। কিন্তু যে মুহূর্তে তারা লালকেল্লায় নিয়ে এলো, সমগ্র দেশবাসী বিষয়টা জানতে পারলেন, বুঝতে পারলেন, এবং ব্রিটিশ ইন্ডিয়ান আর্ম ফোর্স, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের হয়ে কাজ করেছিল, তারা এই বিপ্লবী আজাদ হিন্দ বাহিনীর জয়গাথা শুনে সম্পূর্ণভাবে ব্রিটিশদের থেকে বিযুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়, এবং তার ফলেই ব্রিটিশরা যাকে বলে রিন নিউটিনি, ওরা তো আমাদের সব আন্দোলনকে নিউটিনি বলে। তো
নৌ বিদ্রোহের সূচনা কিন্তু সেই জায়গা থেকে শুরু হয় এবং সমগ্র দেশ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। এবং এই জায়গা থেকে ব্রিটিশরা বুঝতে পারে যে ভারত থেকে তাদের চলে যেতে হবে। কিন্তু ব্রিটিশদের একটা সুবিধা ছিল যে নেতাজি তখন প্রত্যক্ষভাবে সামনে নেই, তিনি রাশিয়ায় আত্মগোপন করে আছেন। সুতরাং ব্রিটিশদের এটা সুবর্ণ সুযোগ যে তাদের তল্পিবাহক বা চৌকিদারদের হাতে ক্ষমতা দিয়ে ভারতকে ডমিনিয়ন হিসেবে চিহ্নিত করে পেছন থেকে ক্ষমতার রশিটাকে টেনে রাখা। এবং এই জন্য ক্যাবিনেট মিশনকে ভারতে নিয়ে আসা হয়। এবং এই ক্যাবিনেট মিশনে ব্রিটিশ সদস্যরাই ছিল, সাইমন কমিশনের মতো। সেখানে কোনো ভারতীয়দের জায়গা হয়। তো সেই ক্যাবিনেট মিশন ভারতে এসে এই নেহেরু, প্যাটেল, জিন্নার মতো যারা ব্রিটিশদের সঙ্গে আপোষকামী যে গোষ্ঠী, তাদের সঙ্গে আলোচনায় বসে। এবং প্রথমে ঠিক হয়েছিল যে অখণ্ড ভারতই স্বাধীনতা লাভবে, কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে হিন্দু জনগণ সেখানে স্বায়ত্তশাসন লাভ করবে, মানে হিন্দু শাসক হবে বা হিন্দু মুখ্যমন্ত্রী হবে। যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সেখানে মুসলিমরা স্বায়ত্তশাসন লাভ। কিন্তু এই পর্যায়ে নেহেরুর উদগ্র লোভ, অবিমিশ্রকারিতা এবং জিন্নাকে বুঝতে না পারা, এবং সর্বোপরি আমি লোভের দিকটাকেই বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব সমগ্র ভারতে তার ক্ষমতা কুক্ষিগত করতে হবে। আর অন্যদিকে জিন্নার তো ইসলামের সন্ত্রাসবাদী চিন্তাধারা, যা মুসলিম লীগ মানে জিন্নাকে প্রমোটই করেছিল সেই কারণে, যাতে পাকিস্তান সৃষ্টি করা যায়। সুতরাং এই নেহেরু এবং জিন্না এই দুই বিপথগামী ব্যক্তির চূড়ান্ত সংঘাতে ঠিক হল যে ভারতকে ভাগ করতে এবং পাকিস্তান নামক নতুন রাষ্ট্রের জন্ম। জিন্নার যে প্রথমে প্ল্যানটা ছিল সেই প্ল্যানে কিন্তু বাংলা ছিল না, এটা হয়তো আমরা অনেকেই জানি না। জিন্না চেয়েছিল, আমি চেয়েছিলই বলছি, চেয়েছিলেনটা সচেতন ভাবে আমি বলবো না জিন্নার ক্ষেত্রে। তো প্রথমে জিন্না চেয়েছিল অখণ্ড কাশ্মীর, তারপর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, অখণ্ড পাঞ্জাব, সিন্ধু এবং বালুচিস্তান। এবং সেই প্রদেশের নামের অধ্যক্ষর নিয়েই পাকিস্তান। সেখানে কিন্তু বাংলার কোনো জায়গা নেই। এবং চৌধুরী রহমত আলী তার আগেও, জিন্নার আগেও যে পাকিস্তান প্রস্তাবটা করেছিল সেখানেও কিন্তু বাংলার কোনো বিষয় ছিল না, কারণ তাদের মধ্যে এটুকু বাস্তববোধ ছিল যে একটা দেশ কখনো অখণ্ড হতে পারে না যদি সেই দেশের দুটো অংশের মাঝখানে 2000 কিলোমিটারের ব্যবধান থাকে। তো জিন্নার প্রস্তাবে যখন বাংলা ছিল না, সেই জায়গা থেকে বাংলার যারা মুসলিম লীগের ইসলামী সন্ত্রাসবাদী তারা আতঙ্কিত হয়ে ওঠে যে জিন্নাও কিন্তু তাদের সমর্থন করবেন না। সুতরাং এর পর থেকে শুরু হয় তাদের তদবির। এই তদবিরের মধ্যে ছিল কারা ছিল? হোসেন সোহরাওয়ার্দী, যাকে গান্ধীজি শহীদ আখ্যা দিয়েছিলেন, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের ঘটনায় আমি পরে আসছি, খাজা নিজামুদ্দিন, এই সমস্ত। সুতরাং এরা জিন্নার কাছে প্রবলভাবে তদবির শুরু করে এবং তারপরে জিন্নার মাথায় আসে যে ঠিক আছে, যে সমগ্র বাংলাকে তাহলে নিজের কুক্ষিগত করলে আমার ক্ষতিটা কোথায়, ফাউ হিসেবে যখন একটা ভূখণ্ড আমি পাচ্ছি। তো এই জায়গা থেকে বাংলার ভাবনাটা জিন্নার মাথায় আসে এবং এই ধরনের নেতাদের প্ররোচনাতেই কিন্তু জিন্না ডিরেক্ট অ্যাকশনের ডাকটা দেন। এবং জিন্না পরিষ্কার বলেন যে পাকিস্তানের দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু সিভিল ওয়ারের পথে যেতে হবে। এবং সিভিল ওয়ার বলতে মুসলিম লীগ কি বোঝাচ্ছে সেটা একেবারে কালো মার্কার দিয়ে দেখে দেওয়ার জন্য এই ডিরেক্ট অ্যাকশন ডের ডাকটা দেওয়া। এবং এই ডিরেক্ট অ্যাকশন ডেতে জিন্নার পরিষ্কার পরিকল্পনা ছিল হিন্দুদের কোচ করা, একদম পরিষ্কার। জিন্নার নির্দেশ বাস্তবায়িত করেছিল এই বাংলার মুসলিম লীগের ইসলামী সাম্প্রদায়িক নেতা। এবং সেখানে আবারও বলছি, সোহরাওয়ার্দী ছিল, শেখ মুজিবুর রহমান ছিল, খাজা নাজিমুদ্দিন ছিল, এবং আশ্চর্যজনক ভাবে কমিউনিস্টরাও ছিল সেখানে। কমিউনিস্টরা হয়তো হিন্দুদের রক্তে হাত রাঙায়নি, কিন্তু পাকিস্তানের দাবিকে কমিউনিস্ট পার্টি প্রকাশ্যে মনুমেন্টের তলায় সমর্থন করেছে। এবং সেই মনুমেন্টের যে সভাটা হয়েছিল, যার পরে এই হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়, সেখানে কমিউনিস্ট পার্টির নেতৃত্বরা ছিল এবং জ্যোতি বসু স্বয়ং উপস্থিত ছিল। সুতরাং সেখানে কমিউনিস্টরা পরিষ্কার বলে যে আগে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন। মাইনরিটিজ হ্যাভ দেয়ার রাইট টু সেলফ ডিটারমিনেশন, এটা কমিউনিস্ট পার্টি সেই মনুমেন্টের তলায় দাঁড়িয়ে বলছে। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমিউনিস্টদের দেশদ্রোহী ভূমিকা আমরা দেখেছি, নেতাজির প্রতি তাদের কি আচরণ সেটা দেখেছি। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আরো একটা ক্রান্তি লগ্নে তারা আরো একটি দেশদ্রোহী ভূমিকা গ্রহণ, এবং এরপরেই শুরু হয়ে গেল হিন্দু নিধন যুদ্ধ। এবং এদের নেতৃত্বে
এই সুরাবর্তী তখন, এটা দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, যারা তখন একটা রাজ্যের প্রধান হতেন তখন তাদেরকে প্রধানমন্ত্রী বলা হতো, মুখ্যমন্ত্রী নয়। সুরাবর্তী সেই সময় ছিলেন সেই প্রধানমন্ত্রী। তিনি পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন এবং বলেছিলেন যে যা, তোদের আমি 2 দিনের জন্য ছেড়ে দিলাম, যা করার করে আয়। মুসলিম লীগের ক্যাডারদের বলেছিলেন সুরাবর্তী। এবং যোগ্য সঙ্গত করেছিল হচ্ছে শেখ মুজিবুর রহমান। এবং পরবর্তীকালে মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীতে পরিষ্কার লিখছেন, এটা অন্য কারোর ভার্সানে নয়, পরিষ্কার মুজিবুর রহমান নিজের বইতে লিখছেন যে পাকিস্তান আন্দোলনে আমি সক্রিয় সদস্য ছিলাম। এবং একটা ছবিও নিশ্চয়ই কৃষ্ণেন্দু দর্শকদের দেখাবে যে গান্ধীজি বসে আছেন, পাশে বসে আছেন সুরাবর্দী, আর পেছনে দাঁড়িয়ে আছেন শেখ মুজিবুর রহমান। নিশ্চয়ই আমি ছবিটা একদম। তো সুতরাং এদের কলঙ্কিত অধ্যায়ের সেই শুরু। এবং 16 এবং 17ই আগস্ট সম্পূর্ণ 2 দিন ধরে সমগ্র নিউজ পেপারের ডকুমেন্ট আছে, সবটা প্রোপাগান্ডা। তাহলে যারা ধর্মনিরপেক্ষতার চাদরের তলায় ওই দগদগ ক্ষতগুলোকে লুকিয়ে রাখতে চায়, বেঙ্গল ফাইলস প্রকাশিত হওয়ার পরে, মানে ট্রেলারটা লঞ্চ হওয়ার পরেই তারা আতঙ্কিত দিশাহারা হয়ে গেছে। কারণ দগদগে ক্ষতগুলো এখন চাদর সরিয়ে ওপরে উন্মোচিত হচ্ছে, যেটা 70 বছর ধরে একটা হলোকস্টকে ঢেকে রাখা হয়েছিল। হলোকস্ট বলতেই আমরা নাৎসি হলোকস্টের কথা জানি, কিন্তু আমরা কতজন জানি যে বাঙালি, অর্থাৎ হিন্দু বাঙালির কথাই আমি বলছি, দুবার হলোকস্টের জন্য একেবারে ধূলিসাৎ হয়ে যাওয়ার মুখে এসে দাঁড়িয়েছিল। এক তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1943-এ উইনস্টন চার্চিল তার খাদ্যনীতির কারণে দুর্ভিক্ষ সৃষ্টি করিয়ে প্রায় 40 লক্ষ বাঙালিকে সেই সময় হত্যা করা হয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1946-এ মুসলিম লীগের দ্বারা লক্ষ লক্ষ হিন্দু বাঙালি নিহত হয়, মা বোনেরা ধর্ষিত হয়। সুতরাং এই হলোকস্টের কথাই বেঙ্গল ফাইলসে উঠে আসবে। এবং সেই কারণে ট্রেলার লঞ্চের সময় আমরা দেখতে পেয়েছি ট্রেলারটাকে কার্যত গায়ের জোরে পুলিশ পাঠিয়ে বন্ধ করে দিয়েছে। তো এত ভয় কিসে? তারা যদি নিজেরা অন্তর থেকে বিশ্বাস করেন যে এটা একটা মিথ্যা প্রচার, তো তাহলে তাদের ভয় পাওয়ার কারণ নেই। সিনেমাটা তারা চলতে দিতেন, মানে ট্রেলারটা রিলিজ করতে দিতেন। আসলে তারা নিজেরাও জানেন যে এটা প্রোপাগান্ডা না, এটা সত্যি কথন। আর কিছু কিছু মানে কি বলবো, আর আতেল বিশিষ্ট যারা নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করেন, তারা মাঝে মাঝে বলছেন যে এটার ফলে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হবে। তো তাহলে তারা কাদের ভয় পাচ্ছে? সত্য ঘটনা উদ্ঘাটিত হলে কোন বিশেষ সম্প্রদায় কি দাঙ্গা শুরু করবে, এটা তারা বলতে চাইছেন? তাহলে তো তারা নিজেরা সেই বিশেষ সম্প্রদায়কে দাঙ্গাবাজ বলছে। সেই বুদ্ধিজীবীদের কাছে আমার সেই প্রশ্নটা থাকে যে আপনারা কি তাদের দাঙ্গাবাজ বলছেন? তো এই হচ্ছে পরিস্থিতি। দাদা, একটা জিনিস যেটা বলবো, তুমি এই যে হলোকস্টের কথা বললে, আমি যতদূর জানি এখন ধরো জার্মানিতে যারা পড়াশোনা করছে, নতুন প্রজন্ম, তারা হলোকস্টের কথাটা পড়ছে, তাদের সঙ্গে যে হলোকস্টটা হয়েছিল, যেটা হিটলার করেছে। কিন্তু আমাদের পাঠ্য বইতে এই ডাইরেক্ট অ্যাকশন ডের হলোকস্টের কথা আমরা পড়িনি। আমরা পরবর্তীকালে জেনেছি, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা সেটা কোনো বই পড়ে হোক, আমরা জানতে পেরেছি। তো আজকের প্রজন্মের জন্য তুমি একটু, আমি জানি এটা খুবই নৃশংস একটা ঘটনা সেটা ঘটেছিল, কিন্তু একটু যদি এক্সপ্লেন করো যে হিন্দুদের উপর সেই সময় কি অত্যাচার, কি ধরনের অত্যাচার হয়েছে। আচ্ছা, আমি প্রথমেই বলে রাখি যে এর আগে কৃষ্ণেন্দুর পডকাস্টে আমি একটা বিষয় সবসময় মেনটেন করি যে আমি আমার মুখের কথাকে কাউকে বিশ্বাস করতে বলি, আমি সবসময় প্রমাণ দিয়ে কথা বলি। সুতরাং কৃষ্ণেন্দু এই পডকাস্টে ওকে আমি বলবো যে সেই সময় যখন গ্রেট ক্যালকাটা কিলিং হচ্ছে, সেই সময়ের যে সংবাদপত্রের কাটিং, সেইগুলো দর্শকদের দেখান, যাতে দর্শকরা মনে করেন যে আমি গল্প বানিয়ে বা আমি প্রোপাগান্ডা ছড়াচ্ছি। এটা একদম পরিষ্কার। তো এই 16 এবং 17ই আগস্টে সম্পূর্ণভাবে কলকাতা উপদ্রুত অঞ্চলে পরিণত হয় এবং বেছে বেছে যেখানে মুসলিম দোকান ছিল সেই দোকানের শাটার নামিয়ে লিখে দেওয়া হয় পাকিস্তান, এবং সেই মুসলিম দোকানদাররা যাতে বাঁচতে পারে তার জন্য মুসলিম লীগ এই কাজটা করে। আর হিন্দু দোকানে ভাঙচুর হয় পরিষ্কার, এবং রাস্তায় মৃতদেহ পড়ে থাকে হিন্দুদের, সে ছবিও আছে, সমস্ত ডকুমেন্টেড। এবং সেই সময় আমাদের আর্কাইভে 1946-47-এর ডকুমেন্ট এখনো কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং সেই ডকুমেন্ট গুলো ন্যাশনাল আর্কাইভসে গিয়ে কেউ যদি একটু কষ্ট করেন তাহলে সেই ডকুমেন্টস গুলো দেখতে পাবেন। এবং এই 1946-47-এর ভয়াবহ নৃশংসতা শুধু কলকাতায় না, সমগ্র পূর্ববঙ্গে ছড়িয়ে পড়েছে। এবং নোয়াখালীতে যে বিভৎস হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দুদের ওপর অত্যাচারের ধরনটা একদম পরিষ্কার, যে মেয়েদের
ধর্ষণ করা হবে, পুরুষদের হত্যা করা হবে। এবং মেয়েরা যদি ধর্ষণে রাজি না হয় তাহলে একরকম ব্যবস্থা, ধর্ষণে রাজি হলে আরেক রকম ব্যবস্থা। সুতরাং তারা যদি ধর্ষণে রাজি হয় এবং তাদের ধর্ষণ করতে যদি দেওয়া হয়, তাহলে সেই মেয়েদের ইনসেন্টিভ হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে তাদের বাঁচতে দেওয়া। তারা যদি প্রতিরোধ করে তাহলে সঙ্গে সঙ্গে, আর পুরুষদের তো নির্বিচারে হত্যা, সেই গোলাম আজমের কথা সেই পূর্ববঙ্গে সে আমরা প্রত্যেকে চাই। এবং এক্ষেত্রে আরো একটা বইয়ের কথা আমি বলবো, কেউ চাইলে পড়ে দেখতে পারেন, তথাগত রায়ের যা ছিল আমার দেশ। এই বইয়ে একেবারে ডকুমেন্টেড ওয়েতে সমস্ত বিষয় বর্ণিত আছে। সুতরাং প্রোপাগান্ডা ছড়ানোর কোনো জায়গা নেই। এবং বর্তমান সময়ে যারা জাতীয়তাবাদী মুসলিম তারা কিন্তু এতটা আতঙ্কিত হচ্ছে না, কারণ তাদের, আমার ধারণা, ধরা যাক কাজী মাসুম আক্তার বা শফিকুল ইসলাম, তারা সবার আগে দেশকে রাখে। সুতরাং তাদের মধ্যে কিন্তু আতঙ্কের কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। যে অতীতে একটা ঘটনা তাদের সম্প্রদায়ভুক্ত মানুষ ঘটিয়েছে, তারা চাইছে যে অতীত থেকে শিক্ষা নিয়ে এবার সম্প্রীতির মধ্যে বাস করতে, এবার সবাই মিলেমিশে থাকতে। কিন্তু এর মধ্যে একটা ছোট অংশ আছে যারা এখনো সাম্প্রদায়িক মনোভাব পোষণ করে, তারা আতঙ্কে দিশাহারা, যেটা আমরা মুর্শিদাবাদ মামলা, এটা একদম পরিষ্কার। যে আমি সবসময় এটা বলি যে নেতাজির সঙ্গে যে মুসলিম সেনানীরা ছিলেন, হাবিবুর রহমান বা MZK বা অন্য যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব যারা কাজী নজরুল ইসলাম, APJ আব্দুল কালাম, সেই সমস্ত মুসলিমরা আমাদের কাছে প্রণম্য। কিন্তু হাফিজ সঈদ, মাসুদ আজহার বা মালদা মুর্শিদাবাদে যে সমস্ত মুসলিমরা মানে হিন্দুদের মুর্শিদাবাদ থেকে একেবারে মালদায় পালিয়ে যেতে বাধ্য করলেন, সেই সমস্ত জিহাদি মুসলিমদের প্রতি আমাদের কোনো মায়া দেয় না। সুতরাং মুসলিমদের এই দুটো পরিষ্কার ভাগ আছে। সুতরাং প্রগতিশীল মুসলিমরা, আমি আশা করবো, অবশ্যই বেঙ্গল ফাইলস দেখবেন, আর যারা বিপথগামী মুসলিম তারা হুক্কা হওয়ার চিৎকার করবেন, তাতে আমাদের কিছু এসে যায়। আমরা তো মুসলিমদের নিয়ে কথা বলছি, কিন্তু এমন প্রচুর মানুষ আছে যারা নিজেদেরকে সেকুলার বলেন, যাদের ভাবধারাটা, আমি রাজনৈতিক পার্টির দিকে যাচ্ছি না, কোনো রাজনৈতিক পার্টির কথা বলছি না, তারা নিজেদেরকে সেকুলার মাইন্ডসেটের বলেন। কিন্তু এই সত্যিটা যখন আমরা বাইরে এসছে দেখেছি, তাদের মধ্যে এমন অনেকে আছে যারা সেই সিনেমায় অংশগ্রহণ করেছে, তারা বাইরে এসে এখন ঢোক গিয়েছে। তারা বাইরে এসে বলছেন আমি জানতাম না গোপাল মুখোপাধ্যায়ের মতো একটা চরিত্র, হোসেন শাহ সুরাবর্দির মতো একটা চরিত্র, তারা জানতেন না, সেটা করে তারা বলছেন জানতেন না। তো এইটা কি কোনো পলিটিক্যাল প্রেশার? এবং এটা অত্যন্ত মাত্রা একটা বোকা বোকা কথা না। আমি একটা চরিত্র অভিনয় করছি, সেখানে পুরো স্ক্রিপ্ট আমাকে না দেওয়া হতে পারে, কিন্তু সিনেমার যে প্রেক্ষাপট বা চালচিত্র সেটা পড়ে দেখেননি তো? এত একটা মানে এটা ঐতিহাসিক একটা ক্যারেক্টার তারা যখন প্লে করছে, কোন বিষয় সিনেমা হচ্ছে সেটা তো তারা জানে, তারা তো অন্ধের মতো অভিনয় করছেন না। আমি এটাই জানতে চাইছি যে এই মাইন্ডসেটটা কেন আসে, মানে এটা কি কোনো পলিটিক্যাল প্রেশার তোমার মনে হচ্ছে, না এটা জেনে শুনে পরবর্তীকালে যাতে সিনেমার পেতে কোনো অসুবিধা না হয় তাই জন্য তারা এরকম করছে? না, আমার মনে হয় পলিটিক্যাল প্রেশারই হচ্ছে, কারণ সবার মেরুদণ্ড তো সমান থাকে না। সুতরাং মেরুদণ্ড সোজা রাখলে তার আফটার শক হিসেবে নানা রকম ভোগান্তি সেটাকে হজম করতে হয়। কিন্তু যারা মনে করে থাকেন যে আমি হজম করবো না, একটু মানিয়ে গুছিয়ে চলবো, তারা তাহলে সেখানে যা করার, আপোষ করার, সেটাই করছেন। তারা সিনেমাটা করেছেন এবং সিনেমা থেকে এখন তাদের ডিলিট করা যাবে না। সুতরাং এখন তারা একটু দুনৌকে ব্যালেন্স করার জন্য, মানে নবান্নের 14 তলার ভদ্রমহিলাকে একটু খুশি করার জন্য এমন কিছু কথা বলছেন যে কথাগুলো তাদেরকেই হাস্যকর করে তুলছে। তো সেখানে যাদের মেরুদণ্ডটা একেবারে দণ্ডায়মান নেই, মেরুদণ্ডটা যাদের দৃঢ় নেই, দৃঢ়তার একটু অভাব আছে, তারা একটু আপোষ করবে, মানিয়ে গুছিয়ে চলবে। সবার সাহস থাকে না, এক্ষেত্রে আমি তাদের দোষ দিই না, কারণ বর্তমান যা পরিস্থিতি সেখানে সাহসের অভাব ঘটাটা অনেকের ক্ষেত্রে খুব স্বাভাবিক। তো দাদা, এইবার চলে আসবো মুখ্য চরিত্র। মানে সেই সময় হয়তো আরো অনেক মানুষ ছিলেন যারা সেই সময় হিন্দুদেরকে বাঁচানোর জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। মানে সেই সময়কার কংগ্রেসের নেতৃত্ব বা গান্ধীজি তাদেরকে বারণ করলেও তারা ভেতরে সমর্থন করে, হ্যাঁ, তারা হিন্দু স্বার্থ মানে রক্ষা করার জন্য তাদের অস্ত্র তুলে নিতে হয়েছিল। তাদের মধ্যে মেন যে মানুষটার কথা আমরা বারবারই বলি সেটা হচ্ছে গোপাল মুখোপাধ্যায়। তো গোপাল মুখোপাধ্যায়ের যদি আমাদের একটু ইতিহাসটা বলো, উনি এই যে ডাইরেক্ট অ্যাকশন ডেতে উনি কিভাবে জড়িয়ে পড়লেন এবং তিনি কিভাবে বাঁচিয়ে আনলেন, এবং সেই সময় শোনা যায় যে যে সমস্ত মানে ওই ফেনেটিক মুসলিম যারা হত্যা করেছিল তারাও একটা সময় গিয়ে কেঁদে ফেলেছিলেন যে গোপাল মুখোপাধ্যায়ের ওই অবস্থাটা দেখে। তো সেই রুদ্রমূর্তিটা দেখে তো মা কালীর আশীর্বাদ নিয়ে যে তিনি নেমেছিলেন এবং সাকসেসফুলি যে আমাদেরকে বাঁচাতে পেরেছিলেন, সেই ইতিহাসটা যদি একটু আমাদের বলো।
গোপাল মুখোপাধ্যায় প্রথমেই বলে রাখি নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় ভক্ত এবং এখনো ওনার এবং একটা ছবিও আছে পাওয়া যায় যে সেখানে গোপাল মুখোপাধ্যায় নেতাজির মূর্তি নির্মাণ করছে এবং সেই মূর্তিটা এখনো আছে এবং প্রত্যেক বছর সেই অনুষ্ঠান 23শে জানুয়ারিতে সেই মূর্তি আবরণ উন্মোচন। গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে আমি যতদূর জানি যে বরাবরই কিন্তু অনুশীলন সমিতি এবং যুগান্তর দলের ভালো রকম সম্পর্ক ছিল এবং বিপ্লবীদের সঙ্গেও সম্পর্ক ছিল। আবার এটাও ঠিক যে গোপাল মুখোপাধ্যায় এই 1946-এর আগে কোনো বিপ্লবী অভিযানে অংশগ্রহণ করেননি, কিন্তু পরোক্ষভাবে তার বিপ্লবী মানসিকতাটা ছিল, এটা আমরা জানতে পারছি। তো বিপ্লবী মানসিকতা থাকার ফলেই 1946-এ যখন এই হিন্দু নিধনযজ্ঞ শুরু হলো তখন গোপাল মুখোপাধ্যায় মোটামুটি 500 থেকে 700 জন আগ্রাসী হিন্দু যুবকদের একজোট করে এবং সেই হিন্দু যুবকদের মধ্যে যে সবাই একেবারে আগমার্কা কট্টর কোন একটি হিন্দুত্ববাদী দলের সদস্য, মানে তখন হিন্দু মহাসভা ছিল সেটা কিন্তু না, হিন্দু মহাসভার সদস্যরাও ছিল, কিন্তু পাশাপাশি কংগ্রেসের অনেক কর্মীও ছিল। কারণ কংগ্রেস যারা করতো তাদের মধ্যে যেমন অনেক নেতাজিপন্থীও ছিলেন, অনেক হিন্দুত্ববাদীও ছিলেন। কংগ্রেস একটা বিরাট বড় মঞ্চ ছিল, কিন্তু একমাত্র সেই সময় অত বড় মঞ্চ ছিল। কংগ্রেসের একটা বাধ্যবাধকতা ছিল, কর্মীদের এখনো আছে, সেটা হচ্ছে যে গান্ধী পরিবারের স্থাপকতা করা, গান্ধী পরিবারের নির্দেশ মানা। কিন্তু সেটাকে সরিয়ে রেখে বহু কংগ্রেস কর্মী সেই সময় গোপাল মুখোপাধ্যায়ের ডাকে একজোট হয়েছিল, কারণ সেটা না হলে শুধু হিন্দু মহাসভার অত সাংগঠনিক ক্ষমতা ছিল না মুসলিম লীগকে প্রতিরোধ করার। তো এবার 500 থেকে 700 জন মোটামুটি হিন্দু যুবকদের একজোট করার পর গোপাল মুখোপাধ্যায় পাল্টা আক্রমণে নামে এবং মুসলিম লীগের ওই জিহাদি মুসলমান গুন্ডাদের এমন তিনি মার দিলেন আগামী 2 দিন ধরে যে একেবারে ওই রাজশেখর বসুর উলটপুরাণ গল্পের মতো উলটপুরাণ হয়ে গেল এবং তাদের তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। এবং এর মধ্যেও একটা কথা উল্লেখ করার মতো যে গোপাল মুখোপাধ্যায়ের পাড়াতে একজন রিক্সা চালক ছিলেন, ধর্মে তিনি মুসলমান, এখনো তিনি আছেন একজন পডকাস্ট করেছিলেন, তো সেই পডকাস্টে আমরা দেখতে পেলাম গোপাল মুখোপাধ্যায় কিন্তু তার টিকিয়েছেন। সুতরাং এটাই হচ্ছে শিক্ষা, যে সমস্ত মুসলমানরা জিহাদি তাদের খতম করতে হবে এবং যে সমস্ত মুসলমানরা জাতীয়তাবাদী বা নিরীহ তাদেরকে অক্ষত রাখতে হবে। এবং গোপাল মুখোপাধ্যায় এই নির্দেশটাও দিয়েছিলেন যে মুসলিম লীগের গুন্ডারা হিন্দু মা বোনেদের ইজ্জত লুট করেছে, কিন্তু আমরা তার পাল্টা একজন মুসলিম নারীরও ইজ্জত লুট করবো। এবং সেখানে আজও তো প্রচুর মুসলিম মানুষের বসবাস। সেই সময় তাহলে তো সেই সময় যদি সত্যিকারের মুসলিম গণহত্যা হতো তাহলে তো সেখানে আর কারোরই থাকার কথা নয়। যেমন আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তানে দেখতে পাচ্ছি, ক্রমশ কমছে। তো সুতরাং গোপাল মুখোপাধ্যায়ের শিক্ষাটা পরিষ্কার, তিনিও মুসলিমদের মধ্যে দুটো ভাগ করেছেন, যে ভাগটা আমরা করে থাকি, একদিকে জাতীয়তাবাদী নিরীহ মুসলিম, অন্যদিকে জিহাদি মুসলিম। তার লড়াইটা ছিল জিহাদি মুসলমানদের বিরুদ্ধে। সুতরাং এই লড়াইতে তিনি ওই মুসলিম লীগকে এমন মার দিয়েছিলেন যে অবশেষে এমন পরিস্থিতি দাঁড়ায় যে গান্ধীজি সেই সময় বেলেঘাটায় অবস্থান করছে, কারণ গান্ধীজি ঠিক করেছিলেন তিনি নোয়াখালীতে যাবেন এবং মুসলিমদের একটু বাবা বাছা করবেন যাতে তারা হিন্দুদের ছেড়ে দেয়। মানে গান্ধীজি তো কখনো কোনোদিনই জিহাদি মুসলিমদের বিরুদ্ধে খড়গহস্ত হন না, তাদের প্রতিরোধের ডাক দেওয়ার কথা বলেন। সুতরাং তিনি নোয়াখালীতে গিয়ে ওই তথাকথিত মিটমাট বা শান্তি আলোচনার জন্য তিনি নোয়াখালীতে যাবেন বলে মনস্থ করেন এবং তার আগে তার হল্টিং প্লেস ছিল হচ্ছে বেলেঘাটার ওয়াক অফ মনসর। সেখানে যখন তিনি আছেন সেই সময় সুরাবর্দী একেবারে পাগলের মতো, গিজে বেড়ালের মতো গান্ধীজির পায়ে লুটিয়ে পড়েছে, যাকে বলে একেবারে পায়ের নিচে ডাইভ দেওয়া। সেখানে সুরাবর্দী গান্ধীজিকে বললেন যে আপনি গোপাল পাঠাকে একটু রুখুন, নয়তো আমরা শেষ হয়ে যাব। সেই সময় গান্ধীজি গোপাল মুখোপাধ্যায়কে ডেকে পান এবং ডেকে বলেন যে তুমি অস্ত্র সমর্পণ করো। তখন গোপাল মুখোপাধ্যায় গান্ধীজির মুখের ওপর বলেছিলেন যে যতদিন পর্যন্ত মুসলিম লীগের হাতে অস্ত্র থাকবে ততদিন পর্যন্ত হিন্দু ছেলেরা অস্ত্র ত্যাগ করবে না, এবং ওদের হাতে একটা পেরেকও যদি থাকে ততদিন পর্যন্ত আমাদের হাতে অস্ত্র থাকে। আগে ওদের অস্ত্র সমর্পণ করতে বললেন, তারপর আমাদের অস্ত্র সমর্পণ করার কথা। সুতরাং গান্ধীজির এই যে একচোখামি ধর্মনিরপেক্ষতার নামে মুসলিম তোষণ, এই তোষণটা কিন্তু গোপাল মুখোপাধ্যায় স্পষ্ট বুঝতে পেরেছে। এবং এরপরে এই গোপাল মুখোপাধ্যায় প্রতিরোধের পরেই মুসলিম লীগ সিদ্ধান্ত নেয় যে কলকাতাটাকে এবার ছেড়ে দিতে হবে, কলকাতা আর পাকিস্তান ভুক্ত হবে না। এবং এরপরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা জানি যে হিন্দু বাঙালির বাসভূমি হিসেবে অখণ্ড বাংলা থেকে 1/3 কেটে নিয়ে ভারতভুক্ত করা। সুতরাং গোপাল মুখোপাধ্যায় আর শ্যামাপ্রসাদ মুখার্জি
দুজন হচ্ছে মুদ্রার দুটো দিক। একজন একেবারে পথে নেমে লড়াই করেছিলেন, আরেকজন সাংবিধানিক পথে সেই লড়াইকে জয়ের বড়মাল্য করিয়ে দিয়েছে। তো দাদা, যখন গোপাল মুখোপাধ্যায়ের কথা আমরা বলি, আমরা কিন্তু গোপাল মুখোপাধ্যায়ের কথা ইতিহাস বইয়ের পাতায় পড়ি, মানে আমাদের যে পাঠ্যপুস্তক আমরা পড়েছি সেটা আমরা সেখানে পড়ি। তো গোপাল মুখোপাধ্যায়ের আমি চাইবো যে তুমি সেই সময়টা উনি কিভাবে বুঝতে পারলেন যে এই হিন্দু গণহত্যাটা হচ্ছে, বা একটা কথা শোনা যায় যে তার উপরও আক্রমণ হয়েছিল, একদম মলমকালীনের সামনে মুসলিম লীগ সে অস্ত্র হাতে নিয়ে চলে, এবং উনি যে এই যে মানুষদেরকে এক করলেন সেই বিষয়টা যদি একটু বলো, তাদের মধ্যে কারা কারা ছিল? তার মধ্যে রাম চ্যাটার্জি বলে একজনের কথা আমরা শুনতে পাই, কিন্তু এছাড়া নেতৃত্ব সত্যি কথা বলতে আমার নিজে শুধু বাঙালিরা ছিল না এটা আমি শুনতে পাই, সেখানে আরো অনেক সম্প্রদায়ের মানুষকে, আরো অনেক সম্প্রদায়ের মধ্যে আমি বিহারের মানুষের কথা বলবো, বিহারের, এবং বিহারিরা, আমি অন্তত বাঙালি হিন্দু বাঙালি হয়েও আমি বলবো যে হিন্দু বাঙালির থেকে কিন্তু বিহারি হিন্দুরা অনেক বেশি কঠোর একটা জায়গায়। সেই কারণে ভাগলপুরে মুসলিম লীগ খাপই খুলতে পারে, মুসলিম লীগকে বিহারের ভাগলপুর থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয়, এবং বিহারি হিন্দুরা সেটা করেছে। এবং শোনা যায় এই শেখ মুজিবুর রহমানের দায়িত্ব ছিল যে বিহার থেকে মুসলিম গুন্ডা কলকাতায় নিয়ে এসে মুসলিম লীগের হাত শক্ত করা, এবং অন্যদিকে যারা বিহারি হিন্দু ছিল তাদেরকে নিয়ে এলেন গোপাল মুখোপাধ্যায়, যে আচ্ছা তোমরা জিহাদি মুসলমানদের বিহার থেকে আনবে, আমি হিন্দুদের বিহার থেকে আনবো। সুতরাং এইভাবে হিন্দু বাঙালি তো আছে, কিন্তু বিহারি হিন্দুদেরও একটা স্পষ্ট অংশগ্রহণ ছিল গোপাল মুখোপাধ্যায়ের বাহিনী। এবং সত্যি কথা বলতে কি অন্যদের কথা কিভাবে থাকবে, আমি নিজে শিয়ালদায় থাকি বলে, যেহেতু গোপাল মুখোপাধ্যায়ের যে পাঁঠার মাংসের দোকান, যার জন্য তিনি গোপাল পাঁঠা হিসেবে সমধিক পরিচিত, এই পাঁঠা শব্দ নিয়ে অনেকের আপত্তি, সেটা পরে আমি আসছি। তো আমি আমার বাবার কাছে ছোটবেলায় শুনেছিলাম যেরকম গোপাল পাঁঠা আছেন, তার পাঁঠার মাংসের দোকান আছেন, তিনি হিন্দুদের বাঁচিয়েছিলেন, এইটুকু তিনটে বাক্য, এর বাইরে আর কিছু নয়। আর পাঠ্যপুস্তকে ছেড়েই দিলাম, নেতাজির জন্য পাঠ্যপুস্তকে এক কথা বরাদ্দ ছিল এতদিন, এখন বৃদ্ধি পেয়েছে, তো গোপাল মুখোপাধ্যায়ের কথা কিভাবে পাঠ্যপুস্তকে থাকবে? আর বর্তমান সরকারের আমলে তো গোপাল মুখোপাধ্যায় একেবারে ব্রাত্য থেকে গেছে, কারণটাও আমরা বুঝতে পারি। তো সুতরাং গোপাল মুখোপাধ্যায়ের এই অবদানটা, এই অবদানের পেছনে আমি যে একটু আগে বললাম যে অনুশীলন সমিতি এবং যুগান্তর দলের সঙ্গে তার দীর্ঘদিনের একটা যোগ সাজস ছিল, অংশগ্রহণ ছিল, সুতরাং এই সাংগঠনিক দক্ষতাটা তিনি সেখান থেকে পেয়েছে। তা নয় তো ওই অল্প সময়ের মধ্যে 500-700 জন যুবককে জড়ো করা কার্যত অসম্ভব। তো দাদা, একদম অনুষ্ঠান শেষে দু একটা প্রশ্ন বাকি আছে, যেটা হচ্ছে তুমি একটু আগে যেটা বললে যে বিভিন্ন তরফ থেকে একাধিক মানে যারা সিনেমা করেন তাদেরকেও আমরা দেখছি, যারা এই সিনেমার সঙ্গে যুক্ত নয়, কিন্তু তারা কখনো না কোথাও গিয়ে বলছেন যে সিনেমা দেখে ইতিহাস কখনো শেখা যায় না, ইতিহাস শেখার জন্য বই পড়তে হয়। কিন্তু আমাদের যেটা বিষয় যে এই আমাদের বইতে গোপাল পাঁঠা বা গোপাল মুখোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি না। অপরদিকে তার পরিবার, যার ইন্টারভিউ আমি করেছি আমার চ্যানেলে আছে, তিনিও আবার কোথাও না কোথাও গিয়ে একটা সংশয় প্রকাশ করেছেন যে কেন তাকে পাঁঠা বলা হচ্ছে, বা অন্যান্য আরো অনেক কারণ রয়েছে। তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? না, যারা বলছেন যে সিনেমা দেখে ইতিহাস জানা যায় না, আমি মনে করি তারা একেবারে সচেতন ভাবে কোট আনকোট সত্য গোপন করার জন্য ভণ্ডামির আশ্রয় নিচ্ছে। তার কারণ সিনেমাটা বাস্তব নয়, এটা যেমন সত্যি তেমন সিনেমাটা বাস্তবের একটা দর্পণ, এটাও সত্যি। বাস্তবের দর্পণের দুটো মাধ্যম আছে, এক হচ্ছে সাহিত্য, দুই হচ্ছে চলচ্চিত্র। তাহলে তো আমরা যে কোনো রাজনৈতিক সাহিত্যকেও এক কথায় নাকচ করে দিতে পারি, কারণ সেটা বাস্তব নয়। মানে এটা একটা সংকীর্ণতার জায়গায় চলে যায়, সংকীর্ণতা এবং সত্য গোপন করার ভণ্ডামি। এবং এই সেকুমাকুর দল 70-75 বছর ধরে এই গ্রেট ক্যালকাটা কিলিং এর নগ্ন ইতিহাসকে ঢেকে রেখেছে ওই তথাকথিত ধর্মনিরপেক্ষতার চাদরের তলায়। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, যারা এই ধরনের উক্তিগুলো করছেন, ফিল্মটা কিন্তু এখনো রিলিজ হয়নি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে সবথেকে বড়। এবং তারা এমন কোনো ভিআইপি নন যে তাদের জন্য বিবেক অগ্নিহোত্রী স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করেছে। এবং এর মধ্যে আমি গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়ের কথা বলব, একদম শ্রদ্ধা সহকারেই বলছি যে তিনি গোপাল মুখোপাধ্যায়কে কেন গোপাল পাঁঠা বলা হয়েছে এর জন্য নাকি ভীষণভাবে একেবারে মর্মবিদারী আর্তনাদ করতে করতে তিনি পুলিশে এফআইআর করেছে। তো আমাদের কথা হচ্ছে যে গোপাল পাঁঠা নামটা কেন এসছে, এটা কোনোভাবে তাকে অসম্মান করার জন্য নয়। তার একটি পাঁঠার মাংসের দোকান ছিল, এখনো আছে বউবাজারে। সেই দোকান থাকার কারণে তাকে গোপাল পাঁঠা বলা,
এক্ষেত্রে অসম্মানের কোনো জায়গা নেই। সুতরাং এই দিকটাকে, এই গোপাল পাঁঠা কেন বলা, আর তাকে কসাই বলা হয়েছে বলে নাকি অপমান করা হয়েছে, তো এটাকে আমরা জানি না যে যারা মাংস বিক্রেতা তাদের কসাই বলা হয়? এর মধ্যে অপমানের কি আছে? মানে আমরাও তো সেখান দিয়ে মাংস কিনে খাই, তো তাহলে আমি মাংস বিক্রেতাদের কসাই বলবো না তো কি বলবো? সেই দিক থেকে দেখতে গেলে আমরাও কসাই, আমরা তো সেটাই কনজিউম করি, আমরাও কসাই। তো একটা প্রফেশনের দিক থেকে গোপাল পাঁঠাকে সিনেমায় কসাই বলা হয়েছে, তো এর মধ্যেও আমি অপমানের বিন্দুমাত্র কিছু দেখছি না। এবং সিনেমাটা না দেখে যদি কেউ এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করে পুলিশে এফআইআর করে, আমি কিন্তু বাধ্য হচ্ছি বলতে যে তিনি গোপাল মুখোপাধ্যায়ের বংশধর হলেও গোপাল মুখোপাধ্যায়ের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। কারণ গোপাল মুখোপাধ্যায়, তার বংশধররা গোপাল মুখোপাধ্যায়। সুতরাং আমাদের প্রত্যেকের চলচ্চিত্রটা দেখা হচ্ছে, হ্যাঁ চলচ্চিত্র দেখার পর কোন অভিনেতার অভিনয় যদি আমাদের মনে হয় কাঁচা, কোনো যদি আঙ্গিকগত ত্রুটি থাকে, ডিটেলিং এর অভাব থাকে, বিস্তারের অভাব থাকে, সেগুলো নিয়ে আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি। কিন্তু সিনেমা রিলিজই করলো না, হঠাৎ করে আমার মনে হলো যে এই সিনেমায় গোপাল মুখোপাধ্যায়কে অপমান করা হচ্ছে, এইগুলোর কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি। শেষ প্রশ্ন, দেখো যারা একটা প্রজন্ম এখন একটা সময় নিজেদের জীবনে কাটিয়ে ফেলেছে, তারা হয়তো অনেক কিছু জানে, অনেক কিছু জানে না, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভবিষ্যৎ, যারা নতুন প্রজন্ম, তাদের তোমার এই ভিডিওটা দেখে হয়তো মনে হতে পারে যে তুমি একটা স্পেসিফিক কোনো পার্টি, পলিটিক্যাল পার্টির এজেন্ডা করছো। না, আমি যেটা মনে হতেই পারে, কিন্তু সেটা যাদের মনে হচ্ছে তাদের বলবো যে আমার ব্যাকগ্রাউন্ডটা যদি কোনো গুপ্তচর লাগিয়ে বা গোয়েন্দা সংস্থা থেকে গোয়েন্দা ভাড়া করে আমার পেছনে একটু গোয়েন্দা লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনারা একটু অনুসন্ধান করে দেখুন যে আমার সঙ্গে কোনো বিশেষ রাজনৈতিক দলের যোগ আছে। আচ্ছা, তো আমি জাস্ট এই সিনেমাটা দেখা বা না দেখা, যদি অবশ্য নবান্নের 14 দলের মহিলা আমাদের দেখতে দেন, নয়তো ইউটিউব চ্যানেলেই হয়তো ফিল্মটা রিলিজ করবে, আমরা সেই সময় দেখতে পাবো। তো আমি তোমাকে জাস্ট নতুন প্রজন্মের জন্য এটা কিছু কথা বলবো যে এই সিনেমাটা দেখা না দেখা এবং এই ডাইরেক্ট অ্যাকশন ডে এবং গোপাল বাবুর ইতিহাসটা জানার জন্য তারা এই মুহূর্তে কি করবে? এই মুহূর্তে প্রথম কথা একটা মানে আসল ইতিহাসটা জানা, আসল ইতিহাস। এই মুহূর্তে আমার পডকাস্ট দেখে প্রভাবিত হতে হবে না। একটা বইয়ের নাম একটু আগেই বললাম, আবারও বলছি, তথাগত রায়ের লেখা যা ছিল আমার দেশ। এখানে 1946-47 সম্বন্ধে একবারে বিস্তৃত বর্ণনা আছে, এবং ন্যাশনাল আর্কাইভসে গিয়ে কারোর পক্ষে তথ্য ঘেঁটে দেখা সত্যি কথা বলতে সম্ভব না, আজকালকার দিনে সত্যি খুব চাপ। সুতরাং সেখানে কিন্তু বইয়ের সংখ্যাটা কম, এবং সেই তথ্যগুলো কাউকে পরিশ্রম করেই কিন্তু গ্রহণ করতে হবে। এবং যেভাবে ইতিহাসকে কার্পেটের তলায় ঢুকিয়ে রাখা হয়েছে, যেরকম কৃষ্ণেন্দু বলল যে নাৎসি হলোকস্টের কথা সেই দেশের লোকজন জানে, বা সেটা কতটা সত্যি, কতটা অতিরঞ্জিত, কতটা হয়েছে সেই নিয়ে বিতর্কও সেখানে আছে, কিন্তু সেখানে জানার পরিসরটা আছে, আমাদের এখানে জানতেই দেওয়া হয়। সুতরাং জানাটা প্রয়োজন। বিতর্ক কারোর যদি মনে হয় যে বিতর্কের অবকাশ আছে, তাহলে আগে জানুন, তারপর বিতর্কটা সৃষ্টি করবে। সুতরাং প্রত্যেক তরুণ প্রজন্মের সদস্যদের বলবো যে এই বিষয়ে যে অথেন্টিক পডকাস্ট গুলো আসবে, সেটা আমার পডকাস্ট অথেন্টিক নয়, সেটা আপনারা বিচার করুন। এই বিষয়ে যেখানে যেখানে অথেন্টিক পডকাস্ট আসবে, এবং আরো একটা কথা বলবো, যদি এটা কৃষ্ণেন্দুর পক্ষে সম্ভব হয়, ইউটিউব চ্যানেলে গোপাল মুখোপাধ্যায়ের সরাসরি একেবারে 1 ঘন্টা একটা বক্তব্য আছে, গোপাল মুখোপাধ্যায় সরাসরি বলছেন অডিও চ্যানেল, সেটার যদি লিঙ্কটা দিয়ে দেওয়া যায়, অবশ্যই আমি দিয়ে দেবো, সেটা একদম অথেন্টিক হবে। সুতরাং এটা যে বইয়ের কথা বললাম এবং একদম অথেন্টিক যে পডকাস্ট গুলো হবে, সেই পডকাস্ট গুলো প্রত্যেকে শুনবে, তাহলে কিন্তু কবর খুঁড়ে আমরা ইতিহাসকে জানতে পারবো। এবং ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে কিন্তু আমাদের হায়না বা শকুনকেও বন্ধু বলে মনে হয়। সেটা যাতে মনে না হয়, আমরা যাতে বন্ধুকে চিনতে পারি, শত্রুকেও চিনতে পারি, সেই কারণে আমাদের জীবনে ঘটে যাওয়া এই নিকৃষ্ট হলোকস্টকে সত্যের আলোয় উন্মোচিত করতে হবে।